আজকে আমাদের দেশের যে অবস্থা আপনাদের নিশ্চয় মনে আছে। পাকিস্তান আমলে 71 সালে মুক্তিযুদ্ধের প্রারম্ভে আমাদের সবচেয়ে পপুলার বাংলাদেশে একটি পোস্টার ছিল। পোস্টারটার শিরোনাম ছিল সোনার বাংলা শ্মশান কেন। প্রসঙ্গটা টেনে আনার উদ্দেশ্য একটাই, সেটা হলো আজকে ইউনূসের বাংলাদেশে কি আপনারা মনে করতে পারেন সোনার বাংলা শ্মশান কেন? এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশটি 54 বছরের দীর্ঘ রাস্তা হাঁটতে হাঁটতে আমরা কিন্তু উন্নতশীল দেশের দিকে যাইনি, কিন্তু উন্নয়নের পথে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু একটি অবস্থানে গিয়েছি। আচ্ছা ভাবুন তো, 90 সাল, 80 সাল আর আজকের একবিংশ শতাব্দীর 2025-এর বাংলাদেশের ছবিটি কিরকম। আমরা কিন্তু কঠোর পরিশ্রম এবং অনেক চড়াই উতরাইয়ের পর একটি অবস্থানে এসে দাঁড়িয়েছিলাম। কি নেই দেশে এখন? মেট্রো রেল, টানেল, প্রশস্ত রাস্তা, হাইওয়ে, পদ্মা ব্রিজ, দক্ষিণের সঙ্গে আমাদের একটি যোগাযোগ স্থাপিত হয়েছে, যে চিরদিন বাংলাদেশের মানুষের স্বপ্ন ছিল। কিন্তু আজকে শেখ হাসিনা অনেক ভুল করেছে। শেখ হাসিনার ভুলের প্রায়শ্চিত্ত তিনি এখন করছেন, নিশ্চয়ই তিনি পস্তাচ্ছেন। জনগণের অধিকারকে হরণ করে আপনি যদি দেশকে স্বর্গ বেহস্ত বানিয়ে দেন, তারপরেও মানুষ কিন্তু তার স্বাধীনতা চায়, কথা বলতে চায়। চোখ রাঙ্গানো উপেক্ষা করে মানুষ হাসতে চায়, নিশ্চিন্তে ঘুমোতে চায়। কিন্তু আজকে ডক্টর ইউনূস সাজানো গুছানো একটি দেশকে কোথায় এনে দাঁড় করিয়েছে? এই কি নতুন বাংলাদেশ? এই কি বিপ্লবের ফসল? এই কি আমরা চেয়েছিলাম, দেশের মানুষ চেয়েছিল? দেশে চারিদিকে নৈরাজ্য, অর্থনৈতিক বিপর্যয়, বিদেশি এবং প্রতিবেশীদের কাছে আমরা এখন জৌলুস হারিয়েছি। বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুরের রাস্তায় হাঁটতেছিল, আর এই ডক্টর ইউনূস শান্তিতে নোবেল পাওয়া আমাদের সেই আন্তর্জাতিক মুক্তি দেশকে অশান্তিতে নিমজ্জিত করেছে। নোবেলটা কিন্তু তিনি শান্তিতে একা পাননি, বাটপারি, ধান্দাবাজি সবচেয়ে বড় প্রমাণ। এই নোবেল কিন্তু শান্তিতে তিনি এবং আরো একজন পেয়েছেন, মহিলা, তার নামটি কখনোই নেওয়া হয় না। উনি সব করেছেন। তারপরেও 8 আগস্ট উনি যেদিন শপথ নিলেন, মানুষ কিন্তু তার বুক ভরা আশা নিয়ে তার কাছে দায়িত্ব সমর্পণ করেছিল। মানুষ ভেবেছিল একটি নতুন সম্ভাবনায় বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশ হাসবে, মানুষের মুখে আবার জয়গান গাইবে, স্বাধীনতার জয়গান। এই যে দেখুন, বিজয় দিবস কদিন আগেই তো গেল। বিজয় দিবসের যে
প্যারেড গ্রাউন্ডে যে কুচকাওয়াজ হয়েছে, তো বলছে দেখো কিসের জন্য হয়নি, কি কারণে হয়নি। এবার তো অনেকাংশে চাপে পড়ে মনে হয় রাষ্ট্রীয়ভাবে বিজয় দিবসের কথা বলা হয়েছে। বিজয় দিবসই বলতে চায় না, বলে এই যুদ্ধ নাকি ভারত আর পাকিস্তানের মাঝে হয়েছে। যুদ্ধ করলাম আমরা, ভারত আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে, আমাদের মুক্তি বাহিনী, ভারতের মিত্র বাহিনী সম্মিলিত প্রচেষ্টায় 9 মাসের রক্তক্ষয়ী আন্দোলন, সংগ্রাম, যুদ্ধ, বিপ্লব, যে ভাষাই আমরা বলি না কেন, আমরা পাক হানাদার বাহিনীকে পরাস্ত করেছি। শুধু পরাস্ত করিনি, ওদের সিংহভাগ ভারতীয় সৈন্যদের কাছে আত্মসমর্পণ করেছিল। সেখানে আমাদের প্রতিনিধিও ছিল, এরা ইতিহাসকে বিকৃত করে। আমাদের প্রতিনিধি থাকবে না কেন? আজকেই তো শুনলাম এয়ার ভাইস মার্শাল খন্দকার সাহেব প্রয়াত হয়েছেন। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি, তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। উনি ওই রেস কোর্স ময়দানে সেখানে ছিলেন। আজকে তারা ইতিহাস বিকৃতি করে বলা হচ্ছে যে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ, কোর্স ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ 3 ডিসেম্বর, ভারতের সঙ্গে 14 দিনের যুদ্ধে পাকিস্তানকে পরাস্ত হতে হয়। ভারত তো যুদ্ধ ঘোষণা করেছে, আমরা তো 9 মাস যুদ্ধ করেছি, ভারত আমাদের সহযোগী ছিল, আমাদেরকে সাহায্য করেছে। কিন্তু ফাইনাল গেম যেটা যেটা শেষ অধ্যায়, সেই শেষ অধ্যায় তো ইন্দিরা গান্ধী, তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী, তিনি ঘুরে এলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে বাংলাদেশের 9 মাসের যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বললেন। সাহায্যে এগিয়ে আসলো সোভিয়েত ইউনিয়ন, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, যদিও চীন, এমনকি আমেরিকার ভূমিকা ছিল আরো ন্যাক্কারজনক। যে আমেরিকার আজকে আমি বসে কথা বলছি, সেই আমেরিকা রাষ্ট্রযন্ত্র প্রশাসন মুক্তিযুদ্ধের ভয়াবহ বিরোধিতা করেছে, সপ্তম নৌবহর পাঠালো। পাশাপাশি আমেরিকার সপ্তম নৌবহরের কে প্রতিরোধ করতে নবম নৌবহর পাঠালেন ব্রেজনেভ প্রশাসন, তৎকালীন সোভিয়েত ইউনিয়নের। তারপর যুদ্ধ, পাক ভারত যুদ্ধ। পাক ভারত যুদ্ধের সফলতা সর্বশেষ বাংলাদেশের অভ্যুদয়, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের দীর্ঘ 9 মাসের মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ ভূমিকা, ভারতের সহায়তা, সর্বশেষ ভারতের 14 দিনের যুদ্ধে পাকিস্তানকে কাত হতে হয়। এদিনেই পাকিস্তান সাজ হয়ে যায়। 95,000 সৈন্য আত্মসমর্পণ করলেন ঢাকায়, তাদেরকে নিয়ে যাওয়া হলো ভারতে, কারণ এটা ভারতেরই সর্বশেষ যুদ্ধটা ভারতেরই ছিল। যে কারণে এখনো আপনি যদি ইতিহাস দেখেন, আপনি যদি এখনো গুগল করে দেখেন, ভারতের সঙ্গে পাকিস্তানের 48 সাল থেকে যতগুলি যুদ্ধ হয়েছে তার মধ্যে 71-এর যুদ্ধ ভারত পাকিস্তান যুদ্ধ বলেই খ্যাত। আর আমরা যে যুদ্ধ করেছি 9 মাস গেরিলা যুদ্ধ, আমাদের যুদ্ধের পিছনে ভারতের মিত্র বাহিনীর সহায়তা ছিল। সেই কারণেই আমাদের যুদ্ধ, সর্বোপরি যুদ্ধকে শেষ করার জন্য ভারত যুদ্ধ ঘোষণা করে, স্বীকৃতি দিয়ে, ভুটান স্বীকৃতি দিয়ে, নেপাল স্বীকৃতি দিয়ে যুদ্ধের যে
পরিস্থিতি শেষ করা হয়েছিল, সেই নাটকের শেষ পর্ব ছিল 16ই ডিসেম্বরে পাক বাহিনীর আত্মসমর্পণ ভারতীয় সৈন্যদের কাছে, এবং তারা ভারতে নিয়ে গিয়েছিল তাদের। তারপর আপনারা জানেন ইন্দিরা এবং জুলফিকার আলী ভুট্টো, ইন্দিরা ভুট্টোর সিমলা চুক্তির যে হয়েছিল তার প্রেক্ষিতে কিন্তু পাকিস্তানি প্রত্যাবর্তন করানো হয়। এই ছিল ভারতের ভূমিকা। এখন যদি আমরা কথায় কথায় বলি যে ভারতের যুদ্ধ, তো অবশ্যই পাকিস্তান এবং ভারত যুদ্ধ হয়েছে। আমরা 9 মাস যুদ্ধ করেছি। এই যুদ্ধটা চলমান ছিল, প্রক্রিয়া। এই প্রক্রিয়ার পিছনে ভারতেই ছিল মধ্যমণি। একদিকে যুদ্ধ, আরেকদিকে অসংখ্য শরণার্থী, 1 কোটি শরণার্থীর ভারতের উপর বড় ধরনের বোঝা, যে বোঝার কারণে ভারতও চেয়েছিল যুদ্ধকে যত দ্রুত সম্ভব সমাপ্ত করা। কারণ 1 কোটি লোককে লালন পালন করা কঠিন ছিল। তারপরেও ছিল এই 1 কোটি লোকের মানবতের জীবন যাপন। সেখানে বিভিন্নভাবে অনেক মানুষ মারা গেছে, আক্রান্ত হয়েছে রোগে, আক্রান্ত হয়েছে মানসিক যন্ত্রণায়। আজকে আমাদের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা, 2 লক্ষ মা বোনের ইজ্জতে, তাও আবার প্রশ্নের মুখে। কেন? এ কারণেই পরাজিত শত্রু যারা ধীরে ধীরে সবল হয়েছে দেশে, তারা সেই ইতিহাসে আক্রমণ করতে চায়, ইতিহাস বিকৃতি করতে চায়, ইতিহাস বদলে দিতে চায়, নতুন প্রজন্মকে বদলে দিতে চায়। ওদের দেখবেন এটা প্ল্যান করে কিছু লোক অনবরত মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিকৃত করছে। এটার একমাত্র কারণ, ওদের টার্গেট একটাই, সেটা হলো নতুন প্রজন্মের বাংলাদেশি বাঙালিদেরকে বিভ্রান্ত করে তারা পাখি রাজত্ব কায়েম করতে চায়, প্রতিশোধ নিতে চায়। 71-এর প্রতিশোধ, যে 71-এ ওরা শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল। এটাই বাঙালি জাতির, বাংলাদেশের তরুণ সমাজের গেরিলা যুদ্ধ 71-এ বাঙালি জাতিকে ইতিহাসের পাতায় গর্বের এবং বীরের জাতি হিসাবে প্রতিষ্ঠিত করে। আজকে আমাদের সেই বীরত্বপূর্ণ যে ইতিহাস, সেই ইতিহাসকে মুছতে চায়। ওরা মুছে ফেলতে চায় বঙ্গবন্ধুকে, যে বঙ্গবন্ধুর দীর্ঘ রাজনীতির পথ পরিক্রমায় কারো সাথে আপোষ করেনি। সেই বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ, তিনিই ছিলেন মুক্তিযুদ্ধের স্থপতি। কেন 7ই মার্চ বলে না? 7ই মার্চে কে বলেছিল এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম? দেখুন, আমাদের দেশে বঙ্গবন্ধুর আগেও যারা ছিল নেতা, সোহরাওয়ার্দী থেকে শুরু করে শেরে বাংলা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, দেখুন ভাসানী সাহেব তো আরো এই যে মজলুম জননেতা। 1957 সালেই পাকিস্তানকে বলে দিয়েছিল আসসালামু আলাইকুম, যে আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা পূর্ববঙ্গ, পূর্ব পাকিস্তান আপনাদেরকে গুড বাই বলবো। কিন্তু মৌলানা ভাসানী সাহেব আগেই বলে দিয়েছিলেন। আরেকটি বিষয় দেখবেন, মৌলানা ভাসানী আর শেখ মুজিবের মাঝে এক ধরনের সংঘাত তৈরি করার
অথচ এই দুই নেতার মাঝে কখনোই সংঘাত ছিল না, এই দুই নেতার মাঝে কখনোই দ্বিমত ছিল না, অন্তত বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী নিজেও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং তিনি ভারতেই ছিলেন। তো আজকের যে রাজাকার, এই যে ব্যারিস্টার ফুয়াদ বলুন, ব্যারিস্টার শাহরিয়ার কবির বলুন, বা আমার দেশের মাহমুদুর রহমানের কথাই বলুন, ওরা ইতিহাস বিকৃতি করে। এদের একটাই উদ্দেশ্য, ভারতের সঙ্গে একটি শত্রু ভাবাপন্ন পরিবেশ তৈরি করে আমাদের দেশটিকে পিছিয়ে ফেলতে চায়। আমাদের দেশে জঙ্গিবাদীদের উস্কে দিতে চায়, দেশটিকে পাকিস্তানের মতো, এই যে পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে কি বলা হয় জানেন নিশ্চয়ই, সন্ত্রাসের আতুরঘর, সন্ত্রাস তৈরির কারখানা ওই দেশটিতে। ওরা আমাদের দেশকেও সেই তকমা দিতে চায়, সন্ত্রাসী বানাতে চায়। কারণ ধর্মীয় অনুভূতিকে অস্ত্র করে মগজ দোলাই খুব সোজা, এবং এই মগজ দোলাই রাজনীতি বাংলাদেশে চলছে। বাংলাদেশ মাদ্রাসাগুলি মগজ দোলাইয়ের কারখানা। প্রগতিশীল বক্তব্য নেই, বাংলাদেশের ইতিহাস নেই, বাংলাদেশের জাতীয় সঙ্গীত নেই। এই মাদ্রাসাগুলিতে হুজুরদের একমাত্র কাজ বলাক্কার আর ইতিহাস বিকৃতির চর্চা। প্রিয় দর্শক, বলছিলাম বাংলাদেশের আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতি কখনো হবে আমরা ভেবেছিলাম? আচ্ছা দেখুন তো, 47 সালে ভারতবর্ষ ভাগ হয়ে ভারত পাকিস্তান, তৎকালীন আমরা পূর্ব পাকিস্তান হওয়ার পরে আজকে প্রায় 80 বছর, আমাদের স্বাধীনতার 55 বছর। আচ্ছা পাকিস্তান কোথায়? ভিক্ষুকের জাতি, দেউলিয়া, গণতন্ত্রের মুখ কোনোদিনই ওরা দেখেনি, তারা বোধহয় দেখতে চায়ও না। তাদের একটি শক্তিশালী সেনাবাহিনী আছে, আর ওরা না খেয়ে এটা পারমাণবিক বোমা বানিয়েছিল বিদেশিদের অর্থ নিয়ে। এখন তারা বিশ্ব পরমাণু শক্তি বলে হুমকি দেয়, ঘরে কিচ্ছু নেই, হাতে লুটা, বিদেশে ভিক্ষা করে বেড়ায়। ওদের সঙ্গে আমরা এখন প্রেম শুরু করেছি। ভিক্ষুকের জাতি, আর আমরা একটি উঠতি অর্থনীতির উন্নয়নের দিকে যখন এগিয়ে যাচ্ছি, তখন আমাদের উপর এই নব্য রাজাকারদের যে আস্ফালন দুঃখজনক, কিন্তু যুদ্ধই মেনে নিতে হবে। সে বিষয়টি আমাদের আগের সরকার পাত্তা দেয়নি। দমন পীড়ন তারা করেছে। সবচেয়ে বড় কথা, শেখ হাসিনা সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা যেটা, ধর্মভিত্তিক ইসলামিক জঙ্গিদের, জঙ্গি সংগঠনগুলির কর্মীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে। একদিকে প্রশ্রয় আর একদিকে শাসন, দুটোই শেখ হাসিনা করতে গেছেন একসঙ্গে। এজন্যই হাসিনার পতনটিও অনিবার্য হয়ে ওঠে। ছাত্রলীগের
ভেতরে তারা ঢুকে গেছে। এই যে মেটিকুলাসলি ডিজাইন কি একদিনে হয়েছে? মেটিকুলাস ডিজাইন 3-4 বছর যাবতীয় চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু অধ্যাপক, এনজিও কর্মী, ইউনুস তো ছিলই, জামাত, শিবির, এই ধর্মভিত্তিক দলগুলি, তারা দীর্ঘ বিএনপির আন্দোলনের ব্যর্থতার পর শেখ হাসিনা যখন 24-এ নির্বাচন আমিডামি করে করেই ফেললো, স্বাভাবিকভাবেই তারা বুঝে ফেলেছে যে শেখ হাসিনাকে ওইভাবে করা যাবে না, পতন করানো যাবে না, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, তারা বুঝে ফেলেছে তখন থেকেই মেটিকুলাসলি ডিজাইনের কাজ শুরু হয়ে যায়। তার ঢুকে পড়ে আওয়ামী লীগের ভিতরে। আর শেখ হাসিনাও খুব উৎসুক। তিনি আরো, আমাদের দেশ আছে বলুন তো, আমাদের দেশে মসজিদের অভাব আছে, আমাদের দেশে প্রতিটি গ্রামে মসজিদ আছে, তিনি মসজিদ বানান। তিনি দেশটি ইসলামীকরণের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি বড় মসজিদ মাদ্রাসা বানিয়েছেন, এই জন্য ওনাকে কৌমি মাতাও বলা হয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা ছাত্রদের জন্য রাস্তাটি উন্মুক্ত করার পর এই ঢাকা বিশ্ববিদ্যালয় জঙ্গি তৈরির কারখানায় পরিণত হয়, যার ফলশ্রুতি শেখ হাসিনার পতন। আর তারপরে অতি সম্প্রতি ঘটে যাওয়া বিশ্ববিদ্যালয়গুলিতে ইসলামিক ছাত্র শিবিরের জয় জয়কার। এই বিষয়গুলি কখনোই গভীরভাবে ভাবা হয়নি। আর একটি গ্রুপ, ধরুন একটা এক্সাম্পল দেই, এই যে আসিফ নজরুল আইন বিভাগের অধ্যাপক বা আইন বিভাগের প্রধান হয় এবার। আচ্ছা, একটা মানুষ যদি সারাদিন ব্যস্ত থাকে, শেখ হাসিনার আমলের কথাই বলছি, আগে 2-3 বছর আগের থেকে সারাদিন ব্যস্ত থাকে, সে টক শোতে গিয়ে কথা বলবে, ছাত্রদেরকে মগজ ধুলাই করবে, মেটিকুলাস ডিজাইনের জন্য তৈরি করবে, তো সব পড়াশোনা কখন করাইছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক, এদের অধিকাংশই এই সমস্ত রাজনীতির সঙ্গে জড়িত। যদিও আমাদের এই প্রাচ্যের অক্সফোর্ড বলে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, ইতিহাস, বাংলাদেশের আন্দোলনের সূতিকাগার বলা হয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে ধ্বংসের মুখে। কে করেছে? ওই শিক্ষকরাই করেছে, এই আসিফ নজরুলরাই করেছে। এরকম বহুত আসিফ নজরুল আছে, এরকম অনেক সলিমুল্লাহ খান আছে। সারাক্ষণ ওরা বাইরে ওদের সন্তানদের গিয়ে পড়াশোনা করাবে, আর দেশে বসে ওরা প্রগতিশীল কথা বলবে। প্রগতিশীলতার মাঝ দিয়ে প্রতিক্রিয়াশীল বিষ বাষ্প দেশে ছড়িয়ে যাবে। যে সলিমুল্লাহ খান দেখবেন কথায় কথায় বিভিন্ন দেশের ল্যাটিন সাহিত্য, ফ্রান্স বিপ্লব, ইউরোপিয়ান সাহিত্য, এসব নিয়ে কথা বলবে। বিভিন্ন লেখক, শেক্সপিয়ার, গেটে, প্লেটো, মেকিয়াভেলি, এই সমস্ত লোকজনের কথা বলবে। ওদের কাছে যেন আমাদের দেশের সাহিত্যের কোনো মূল্য নাই। পণ্ডিত যখন এখানে কথা বলে, ভাই আমাদের দেশে যথেষ্ট পণ্ডিত লোক ছিল, আমাদের সাহিত্য অনেক রিচ, ওদের আমাদের সাহিত্য নিয়ে কথা নেই। ওদের কথা ইউরোপিয়ান সাহিত্য, আমেরিকান সাহিত্য, ল্যাটিন সাহিত্য, আরবিক সাহিত্য, ফ্রান্স সাহিত্য, ফরাসি সাহিত্য, এগুলি নিয়ে কথা। ওইগুলির অর্থ হলো দেশের অধিকাংশ মানুষই যেহেতু বিদেশি বা বিদেশি সংস্কৃতি, বিদেশি সাহিত্য নিয়ে চর্চা কম, তো ওরা যখন এগুলি বলে তো মনে করে যাই সর্বনাশ, বিশাল পণ্ডিত আসছেন। ভাই আমাদের তো দরকার নেই, আমার তো আগে আমার ইতিহাস জানতে হবে, আমার ইতিহাসটা আমাকে আগে আয়ত্ত করতে পারে, তারপর আমি বহির্বিশ্ব সম্পর্কে জানবো। আর বহির্বিশ্ব সম্পর্কে জানতে হলে আমাকে এত বিদেশি সাহিত্য পণ্ডিতদের রেফারেন্স দিয়ে কথা বলার দরকারটা কি? আমাদের দেশে তো যথেষ্ট উদাহরণ, যথেষ্ট
সাহিত্যের রসদ বলেন, রাজনীতির রসদ বলেন, আমাদের তো গৌরবময় ইতিহাস, আমাদের মুক্তিযুদ্ধ বিশাল ইতিহাস। আমরা ব্রিটিশ তাড়িয়েছি, তারপর আমরা পাকিস্তান তাড়িয়েছি, তারপর আমরা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি। সেখানে সলিমুল্লাহ খানরা, ফরহাদ মজাররা জাতিকে বিভ্রান্ত করছে। তারা প্রগতিশীলতার কথা বলবে, সেকুলার কথা বলবে, আবার বাংলা ভাষার মাঝে আর আরবি শব্দ ঢুকাতে হবে, ফার্সি শব্দ ঢুকাতে হবে, উর্দু শব্দ ঢুকাতে হবে, আমাদেরকে একটু সাহিত্যকে একটু ইসলামীকরণ করতে হবে। এই হলো ওদের ধান্দা, এই সলিমুল্লাহ খানদের ধান্দা হলো এটা। এবং বললাম তো, ব্যক্তিগত জীবনে ওরা ওদেরকে দেখবেন 3-4টা করে বিয়ে করছে, 4-5টা করে বাচ্চা, এবং একটাও বাংলাদেশে থাকে না, সবগুলিকে বাইরে রেখে পড়াশোনা করা হবে। আর নিজেরা দেশে থেকে ধান্দাবাজি বাটপারি করবে, প্রফেসর, ডক্টর, এই সমস্ত উপাধি লাগিয়ে আমাদেরকে এক ধরনের বিভ্রান্তিকর পরিস্থিতিতে রেখে তারা ফয়দা লুটবে। এই হলো সলিমুল্লাহ সহ অনেক সকল বুদ্ধিজীবীদের কাজ। প্রিয় দর্শক, বলছিলাম এই কারণেই যে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য আজকে ম্লান হওয়ার পথে। দেখুন, আমেরিকাতে প্রতি বছরই 400 ইউনিভার্সিটির একটি লিস্ট বের হয় আমেরিকা থেকে। এখানে বিভিন্ন প্রতিষ্ঠান এগুলি করে। বলুন তো, 400 নামি দামি ভালো ইউনিভার্সিটির যে লিস্ট ওয়ার্ল্ড ওয়াইড, তার মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম নেই। নট অনলি ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নেই। তাহলে এই পণ্ডিতগুলি বিশ্ববিদ্যালয়ে কি পড়ায় ছাত্রদেরকে? আর শেখ হাসিনা এই বিশ্ববিদ্যালয়কে কওমি মাদ্রাসার অন্তর্ভুক্তিমূলক যে কাজটি করে, তিনি কওমি মাতা হয়েছিলেন। এখন কওমি মাতা কোথায়? শেখ হাসিনা অনেক ভুল করেছে। শেখ হাসিনার একদারে যেমন উন্নয়ন করেছেন, শেখ হাসিনা আমাদের শিক্ষা সংস্কৃতিকেও ধ্বংস করেছেন। শেখ হাসিনা একদারে প্রগতির কথা বলছেন, সেকুলার সম্প্রীতির কথা বলছেন, অন্যদিকে শেখ হাসিনার আমলে যে পরিমাণ সাম্প্রদায়িকতা, ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন, নিপীড়ন, শোষণ, বৈষম্য এবং নারীদের ধর্ষণ, এই নজির কিন্তু বিএনপির আমলেও নেই। সবকিছুতেই জামাতের দোষ। আরে বাবা, 54 বছর তো জামাত ক্ষমতায় ছিল না। শেখ হাসিনার আমলে একটা জিনিস ছিল কি, যে যাই কিছু হয়তো জঙ্গি জঙ্গি বলে, কিন্তু জঙ্গি তো ভাই আপনি তৈরি করছেন। আপনি যদি ধর্মীয় রাজনীতিকে উৎসাহিত করে মসজিদ মাদ্রাসা বানিয়ে দেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা করেন, তো জঙ্গি উৎপাদন হবে। পাকিস্তানে হচ্ছে, এই জন্য পাকিস্তানকে জঙ্গি উৎপাদনের আতুরঘর বলা হয় কেন? পাকিস্তানকে জঙ্গি উৎপাদনের ইন্ডাস্ট্রি বলা হয় কি কারণে? আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্বীকৃত। এইভাবেই তো হয়েছে আস্তে আস্তে। পাকিস্তানের কথা বাদ দিলাম, পাকিস্তান স্বাধীন হওয়ার পর থেকে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চিন্তাও ওদের মাথাতে আসেনি। পাকিস্তানে এক ধরনের জগা খিচুড়ি এই কারণে বলছি, গণতন্ত্রের মুখ কিন্তু পাকিস্তানিরা কখনো দেখেনি। সেনা হলো তাদের অভিভাবক। নাম কাওয়াস্তে সিভিল সোসাইটি থেকে, রাজনৈতিক দলগুলি থেকে কদিন পর পর সেনা শাসকরা তাদের পছন্দ মতো লোকদের নিয়ে সরকার গঠন করে, আবার ওদেরকে ড্রপ করে ফেলে দেয়। ওই আজকে দেখেন ইমরান খানের কি অবস্থা। পাকিস্তানের কাজটাই হলো একবার ভারতের পিছনে লাগা। ভারত হলো তাদের প্রধান শত্রু, আর এই ভারত ভীতির ভয় দেখিয়ে মানুষের কণ্ঠ স্তব্ধ করে রাখে। আর চায়না এবং আমেরিকার সঙ্গে তাদের প্রেম।
যদিও দীর্ঘদিন যাবৎ আমেরিকার প্রেমটা তাদের এখন আর নেই, আবার নতুন করে শুরু হচ্ছে, এটাও খুব বেশি দিন যাবে তা নয়। কারণ আমেরিকা খুব ভালো করেই জানে লাদেন, ওসামা বিন লাদেন, যিনি 9/11 করে 3,500 নিরপরাধ মানুষ মেরেছিলেন নিউ ইয়র্ক শহরে। আমেরিকা তো এগুলি ভুলে যায়নি নিশ্চয়ই। আমেরিকার এখন যে কাজ সেটা হলো কি, পাকিস্তানকে দিয়ে ব্যবহার করা। যেমন গতকালকের একটি খবর, পাকিস্তানি আর্মিদেরকে পাঠানো হচ্ছে প্যালেস্টাইনে। এখন এই হামাস টামাস শেষ হচ্ছে, এখন ওই পাকিস্তানিরা যাবে, পাকিস্তানে যাইতেও হবে। প্রথম গড় রাজি ছিল, গতকালকে দেখলাম যে মুনিম, জেনারেল মুনিম সে রাজি আছে, অসীম মুনিম সে রাজি হয়েছে। কারণটা হলো এটাই যে তার চয়েস নাই, IMF পয়সা দিবে না, বিশ্বব্যাংক পয়সা দিবে না, পাকিস্তান তো দেউলিয়া, ভিক্ষুক। অর্থনীতি বলতে সবকিছু চাঙ্গে উঠছে এখন। তো এই পাকিস্তান 80 বছরের স্বাধীনতার পর এখনো নুয়ে নুয়ে হাঁটছে, আর সেখানে বাংলাদেশ স্বপ্ন দেখছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম হওয়ার জন্য। প্রিয় দর্শক, বলছিলাম যে এসব দুঃখ বেদনা সবকিছু লালন করেই আমরা আমাদের মাতৃভূমির ভালো চাই, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বে সুসংহত করতে চাই। 71-এর মুক্তিযুদ্ধে নিহত মুক্তিযুদ্ধের সৈনিক 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে আমরা সংহত করতে চাই, কিন্তু প্রতি পদে পদেই বাধা। আর আমরা এত বেশি কম্প্রোমাইজ করেছি স্বাধীনতার বিপক্ষের শক্তির সঙ্গে, যার জন্য আজকে সাফার করতে হচ্ছে। সেটা বিলম্ব হলেও আজকে বিএনপিও বুঝতে পারছে। এই বিএনপির মুখ দিয়ে আগে রাজাকার শব্দটি শোনা যেত না, রাজাকার বলতে তখন আওয়ামী লীগ বা প্রগতিশীল বাম রাজনীতির লোকজন। এখন বিএনপির মুখ দিয়ে রাজাকারের কথা শোনা যায়। যে কথাগুলি, যে ধ্বনি প্রতিধ্বনি আমরা আওয়ামী লীগের মুখ থেকে শুনতে পেতাম আগে, আজকে সেই কথাগুলি বিএনপির মুখ দিয়ে শুনতে পাচ্ছি। কেন? স্বার্থের ব্যাঘাত ঘটেছে। আজকে বিএনপি তালাক দিয়েছে জামাতকে, জামাত তালাক দিয়েছে অ্যাকচুয়ালি বিএনপিকে। বিএনপি বলতে পারে আমরাও তালাক দিয়েছি, ঠিক আছে, বিতর্ক থাকতেই পারে। যেই তালাক দিক, তাদের মধ্যে প্রেম আর নেই, তাদের প্রেম বেস্তে গেছে। জামাত মনে করছে এই শেখ হাসিনার আশ্রয়ে প্রশ্রয়ে থাকা জামাত ভেবেছে যে তারা তো বিএনপির দরকার নেই, তারা একাই যথেষ্ট, এখন যুদ্ধ করতে পারবে তারা। তাদের যুদ্ধ করার জন্য তাদের সঙ্গীও রয়েছে, আরো অনেক ইসলামিক দল আছে দেশে, 8টি ইসলামিক দল আছে। এই পরিস্থিতিতে আউট অফ কন্ট্রোল দেশ, এখন টোটাল আউট অফ কন্ট্রোল। এই কারণেই হাদিকে মরতে হয়। এই কারণে যে এনসিপি, যে কজন পোলাপান যারা অভ্যুত্থান ঘটিয়েছিল, আজকে দেখেন তাদের সঙ্গে সবাই ছিল, হাজার হাজার চালু এরা মাত্র কয়েকজন। কারণ বিপ্লবের পরে এরা 5-6 জন নেতা হয়ে গেল, আর ডক্টর ইউনূসও তাদেরকে লুফে নিলেন, তাদেরকে দিয়ে রাজনৈতিক দল করালেন, সবকিছু করালেন। আজকে এনসিপির সাথে কজন আছে, কজন ভোট দিবে এনসিপি কে? এনসিপির সাথে এই আন্দোলন যে এত ছাত্র ছিল, কেন আজকে শুধু আমরা মাহফুজ, সজীব, আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, সারজিদ, হাসনাত আবদুল্লাহ বা নাহিদ,
এইসব এই কত আমি কজনের নাম বললাম, 4-5 জন, আরো 5 জন, আরো 10 জন যোগ করেন কত, এরা 20 জন। কিন্তু আন্দোলন কি ওরা 20 জনে করেছিল? ওদের সঙ্গে আরো ছিল না? কোথায় তারা? কেন শরীফ, ওসমান, হাদি তাদের সঙ্গে ছিল না? হাদি তো আন্দোলনে ছিল, ছিল না কেন? ওদের উদ্দেশ্য একটা ছিল, অন্যরা সেই বিষয়টি বুঝতে পারেনি। না বাম রাজনৈতিক সংগঠনগুলি বুঝতে পেরেছে, না বিএনপি বুঝতে পেরেছে, না আওয়ামী লীগ বুঝতে পেরেছে, যার জন্যই আওয়ামী লীগের পতন। যেহেতু আওয়ামী লীগ তখন ক্ষমতায় ছিল, বিএনপি 14 বছর আন্দোলন করলো। বিএনপির মতন একটি শক্তিশালী অর্গানাইজেশন, রাজনৈতিক দল, যে দলটি 3-3বার দেশে ক্ষমতায় ছিল, যে দলের নেতা জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষক ছিলেন। ঘোষক নিয়ে বিতর্ক আছে, তবু আমি বলবো উনি বঙ্গবন্ধুর পক্ষ থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। এখন যে যেভাবেই বলুক, বিতর্ক সৃষ্টি করলে অনেক কিছুই বলা যেতে পারে, এবং এটা বলা হচ্ছে, ইতিহাস বিকৃত তো হচ্ছেই। কিন্তু তার অর্থ জিয়াউর রহমানের যে ক্রেডিট, ওইটা আপনি দিবেন না? দেশের উন্নয়নে এরশাদের ভূমিকা ছিল। আপনি এরশাদ স্বৈরাচার হোক, হিটলার হোক, উন্নয়ন এরশাদের সম্বন্ধে হয়েছে। যোগাযোগ ব্যবস্থা, মৌলানা ভাসানীর সাথে আপনার রাজনৈতিক দ্বিমত থাকতে পারে। মৌলানা ভাসানী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন, আপনি মৌলানা ভাসানীকে রাজাকার বলবেন? মৌলানা ভাসানীকে বলবেন যে ভাসানীর অবদান এই মজলুম জেনারেল, তত আগেই বলছি 57 সালেই পাকিস্তানিদেরকে বলে দিয়েছিল আসসালামু আলাইকুম, আপনারা বেশি বাড়াবাড়ি করবেন, আমরা কিন্তু কেটে পড়ব। সেই কেটে পড়াই পটটিকে ত্বরান্বিত করলেন কে? বঙ্গবন্ধু। যার ফলশ্রুতি 71, যার ফলশ্রুতি পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ। প্রিয় দর্শক, এই যে ইতিহাস বিকৃতির প্রতিযোগিতা চলছে, মনে করবেন না এটা কোনো উদ্দেশ্য নাই। টোটাল উদ্দেশ্য নিয়ে সব প্ল্যান করে করা হচ্ছে। এই ইতিহাস বিকৃতির প্ল্যান, এই প্ল্যানে কে আছে? খুদ ডক্টর ইউনূস 32 নম্বর ব্যাংকে বলে উনি টের পান না। কালকে প্রথম আলো আগুন জ্বালিয়ে দিল, ডেইলি স্টারে আগুন জ্বললো, নুরুল কবির নিউজের যে সম্পাদক তাকে লাঞ্ছিত করলো, সরি, ওনারা বললেন সরি, সরকার নাই দেশে। তো প্রথম আলো, ডেইলি স্টার, এখন আপনারাও একটু বুঝেন, আপনারাও কি করেছেন। এই নুরুল কবির তিনি যতই স্পষ্ট কথা বলেন, কিন্তু কন্টিনিউ সরকারের বিরুদ্ধে, কন্টিনিউ এমন সব কথাবার্তা যেগুলি অন্যকে উৎসাহিত করে, জঙ্গিদেরকে উৎসাহিত করে, প্রগতির পথে অনেক সময় অন্তরায় হয়ে দাঁড়ায়, এই কাজগুলি করেছেন নুরুল কবির সাহেব। আজকে নুরুল কবির সাহেব বুঝুক, এই যে ওনার চুলের গুছা ধরে যে টান, এইগুলি উনার প্রাপ্য ছিল? এটা এই স্বাধীন দেশে সম্ভব ছিল তার মতন একজন বর্ষিয়ান সাংবাদিকের? কিন্তু হয়েছে। মতিউর রহমান চৌধুরী, এই যে দেখুন, আমি নিজেও একটা ভিডিও করেছিলাম, এই ভিডিওটা 1.5 লক্ষ লোকে দেখেছে। তারা একটা জরিপ করলো কদিন আগে, আপনারা দেখছেন। মানে জরিপ তো না, ওটা হইলো দড়ি মাছ নাচুই পানি, সকলকে খুশি করি, যে দিক থেকে যে সুবিধা পাবো সব সুবিধা নিব। ভাই, আপনি ইলেকশন নিয়ে জরিপ করবেন, এখানে আপনাকে প্রশ্ন করতে হবে কেন ডক্টর ইউনূসের প্রতি আপনি সন্তুষ্ট কি সন্তুষ্ট নয়? ভাই, জরিপ তো ইউনূস নিয়ে হচ্ছে না, জরিপ হচ্ছে ইলেকশন নিয়ে। আপনি এখানে বলতে পারেন, ভাই আপনি কোন দলের, জামাতের প্রতি সন্তুষ্ট না বিএনপির প্রতি সন্তুষ্ট? আপনারা কি ভোট দিতে কাকে ভোট দিবেন, বা কাকে প্রধানমন্ত্রী দেখতে চান? তারেক রহমানকে দেখতে চান না অন্য কেউ কাউকে দেখতে চান? ভাই, আপনারা কি আওয়ামী লীগকে চান কি নির্বাচনে, নাকি আওয়ামী লীগকে চান না? আপনি এই প্রশ্ন করতে পারেন। উনি এই সমস্ত
সবাইকে, জামাতকে খুশি করার প্রশ্ন করলেন, বিএনপিকে খুশি করার প্রশ্ন করলেন, আওয়ামী লীগকে খুশি করার প্রশ্ন করলেন, আর ইউনূসকে খুশি। আরে বাবা, ইউনূস তো অন্তর্বর্তীকালীন সরকার। প্রথম আলোর মতিউর রহমান সাহেব, আপনি তো এটা জানা উচিত। এই যেহেতু নির্বাচন ঘোষণা করা হয়েছে, উনি তো চলে যাবে। যেদিন নির্বাচন হবে, নির্বাচনটা যদি হয়, রেজাল্ট তো এই দিনই হয়, দুদিন পরে তো নতুন সরকার আসবে। তো ইউনূস তো তার গাট্টি পুস্কা বেঁধে যেখান থেকে এসেছিলেন সেখানেই চলে যাবেন, নিশ্চিত। সে বাংলাদেশে থাকবেন না, সে বাংলাদেশে থাকার লোক না, দেশে ছিল না সে। তার দান্দাবাজি, এগুলো ইন্টারন্যাশনাল প্লেয়ার। ও গেম, আমাদের দেশে বলে না খেলা হবে খেলা হবে, আসল খেলা বাংলাদেশের আর কেউ খেলতে পারে নাই, শামীম ওসমানও পারে নাই। আসল খেলা খেলছে ডক্টর ইউনূস, এবং খেলতেছে। এই খেলা আপনাদেরকে আরো অনেক দিন দেখতে হবে। তো যে বলছিলাম, তো এই যে প্রথম আলো নির্বাচনের নামে জরিপ করতে গিয়ে তিনি পাবলিকরে, জনগণকে জিজ্ঞাসা করেন ইউনূসের প্রতি কতটুকু মানে এগুলি ইউনূসকে, এক হইল তেল দেওয়া, আর দ্বিতীয়ত ইউনূস যাতে আরো কিছুদিন থাকতে পারে, বলতে পারে এই তো প্রথম আলো বাংলাদেশের একটি প্রধান নিউজ পেপার, এই পত্রিকাটিতে জনগণ আমার প্রতি সন্তুষ্ট, তাহলে আমি আর কিছুদিন থাকি। কারণ এই সরকারের তো আর টাইম লিমিট নেই, থাকতেই পারে, আছে তো, এক ধরনের জোর করে আছে। যা, যে সরকারের উচিত ছিল আরো অনেক আগে নির্বাচন দিয়ে চলে যাওয়া, তারা 1.5 বছর বা 2 বছর চলতেছে। তো এবং তারা যে যেতে চায় না, তার যথেষ্ট প্রমাণও তারা করেছে। এই যে নরম তুলতুলে সোফায় বসে রাজনীতি করছে, যমুনার মতন একটি বিলাসবহুল বাড়িতে থেকে 86 বছর বয়সে ওনার সুন্দর জীবন, ওনাকে ডাইপারটাও পরিয়ে দেওয়ার জন্য লোক আছে আলাদা, বাথরুমে নিয়ে যাওয়ার লোক আছে আলাদা, ওনাকে খাওয়ার লোক আছে আলাদা। এগুলি করতে হয়। রাজার হালে আছেন উনি, ঐশ্বর্য প্রাচুর্য মণ্ডিত, নিজের পয়সায় না, নিজের পয়সায় সব দলা করে রাখছেন তিনি। জানেন তো, দলা বলে না, একসঙ্গে ইয়ে করে রাখছেন। এই কেস, সরকারের থেকে পয়সা ট্যাক্স মুকুব করা করে 660 কোটি টাকা ওই দিক দিয়ে রক্ষা করা, গ্রামীণ ব্যাংক সবকিছু করছে। আপনারা সবই জানেন, দুদকের যে মামলা ছিল সেই মামলাটা উঠে গেল, তুলে নিলেন তিনি। যাতনার জন্য যা করার সব আত্মীয় স্বজন সব সব টেক কেয়ার হয়ে গেছে। ওনার সাথে এনজিও কর্মী টর্মী যারা ছিল সব টেক কেয়ার হয়ে গেছে। গ্রামীণ ব্যাংকের খুবই ভালো অবস্থা। কিন্তু ভাই, এক মাঘে কিন্তু শীত যায় না। রাজনীতিটা যখন পরিবর্তন হবে, গোপালগঞ্জেতে দেখছেন কি হয়েছিল, এই পোলাপানগুলি ট্যাঙ্কির ভিতরে পলায় আসতে হয়েছিল। আর এখন গিয়ে দিল্লিতে নাকি আগুন লাগাইতে চায়, 7 সিস্টার নাকি নিয়ে আসতে চায়। আমি বলি ভাই, দিল্লিতে আগুন, যাও না দিল্লিতে, ওখানে গিয়ে আগুন লাগাই আসো। নিজের দেশের গোপালগঞ্জ থেকেই তো রাঙ্গা মুখটি কালো করে ট্যাঙ্কের ভিতরে বসে তোমাদের আসতে হয়েছিল। যে সমস্ত পোলাপান 5 টাকা ছিল না পকেটে রিক্সা ভাড়া দেওয়ার, 5,000 কোটি টাকার মালিকেরা এখন, যেগুলি ছিল বেকার, বেকারের নামে এই তো কোটা আন্দোলন, এই সমস্ত ধান্দা শুরু। আসলে তো কোটা আন্দোলন না, আসলে আন্দোলনে ছিল মেটিকুলাসলি ডিজাইনে সরকারকে পতন করা, এবং সরকার পতন করার জন্য সরকারের যত ধরনের দুর্বলতা থাকা, সমস্ত দুর্বলতাগুলি শেখ হাসিনা সরকার নিজেরাই তৈরি করছেন, এবং তারা জানে না। তাদের নিরাপত্তা, তারা 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 ছিল স্বর্গ, মানে সুখের উল্লাসে, সুখ করবে ঐশ্বর্যে, ক্ষমতার দম্ভ অহংকার আওয়ামী লীগকে ডুবিয়েছে। আরো ডুবিয়েছে শেখ হাসিনার আশপাশের কিছু লোক, যারা তৃণমূল আওয়ামী লীগ, সারা জীবন আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের নেতা, ওদেরকে না, উনি হায়ার করে নিয়ে যান আমেরিকা থেকে। ডক্টর আব্দুল মোমেন স্থায়ী প্রতিনিধি বানালেন জাতিসংঘে, তারপরে বানালেন পররাষ্ট্রমন্ত্রী। তার ভাই আবুল মাল আব্দুল মুহিত। বাংলাদেশের অর্থনীতির অভাব পড়ছে,
অর্থনীতিবিদের অভাব পড়ছে। এরশাদের জাতীয় পার্টি করতেন এই আবুল মুহিত, উনাকে তিনি আইনা অর্থমন্ত্রী বানাইলেন। এই হলো শেখ হাসিনা, দরবেশে আনলেন, এরকম সিন্ডিকেট তৈরি করছেন। অথচ এবং ওরা কেউই কিন্তু আর নাই, তাদের কোনো লোকজনও নাই। 5 তারিখে শেখ হাসিনা চলে গেলেন, আর তারা শেখ হাসিনা মানুষের সামনেই গেছে। বাংলাদেশের আর্মিরা তাকে হেলিকপ্টারে উঠিয়ে ত্রিপুরায় নিয়ে গিয়ে প্লেনে তুলে দিয়ে এসছে ভারতের। আর আওয়ামী লীগ গুলি পলাইছে, সবগুলি ভারতে এখন তারা দ্বীপ বিরাদার হালে ওখানে আসছে তারা ভারতে। তারা ওরা যে খুব ভারত পছন্দ করে তা না, কিন্তু ওরা ভারতকে এনজয় করতে চায়, মন থেকে ভারতের ধ্বংস চায়। কিন্তু ভারতে থেকে ভারতের গণতন্ত্র, ভারতের মদ, নারী, এগুলি তারা এনজয় করবে, এবং তারা তাই করছে। কলকাতাতে বাংলাদেশের তো ডাকাত, 2 নম্বর জঙ্গি ডাকাত সব পশ্চিমবঙ্গে এবং আসামে। ওইখানে হলো তাদের, বাংলাদেশে তারা ডাকাতি করবে, চুরি করবে, বদমাইশি করবে, রেপ করবে, কলকাতায় গিয়ে আত্মরক্ষা করবে। ওই যে ভারতের গণতন্ত্র, স্বাধীনতা, আমেরিকার মতো, যেমন আমরা এখানে সারা পৃথিবী থেকে চুর ডাকাত আমেরিকাতে আসছে, এটাই ওরা করে এক্স্যাক্টলি। আওয়ামী লীগের সব চুর ডাকাত গুলি এবং শেখ হাসিনার আমলে যত ধরনের ক্রাইম, যত কিছু সিন্ডিকেট, যত কিছু ডাকাত ছিল, সবগুলি বিভিন্ন দলেরই, সবগুলি পশ্চিমবঙ্গে, সবগুলো কলকাতায়। কলকাতায় তাদের রাজার হালে জীবনযাপন। প্রিয় দর্শক, বলছিলাম যে ধরেন এক হাদি মারা গেল, সম্ভাবনাময় তরুণ, তার সাথে আমার মতের অমিল থাকতে পারে, তার অনেক দুর্বলতা ছিল, তার অনেক সমস্যা ছিল, তার অতি বাড়াবাড়ি ছিল। তারপরে তো একটা মানুষের জীবন, সদ্য বিবাহিত, 1 বছর বোধহয় হয়নি সন্তান, এই যে তার চলে যাওয়া, তার কতটুকু প্রয়োজন বাংলাদেশের ছিল, কতটুকু প্রয়োজন নেই, সেটা আজকে প্রশ্ন না। প্রশ্ন, সে একজন মানুষ ছিল। শেখ মুজিবও তো নাই, বাংলাদেশ চলছে না। জিয়াউর রহমান নেই, বাংলাদেশ চলছে না। বিএনপি চলছে না। এরশাদ নেই, জাতীয় পার্টি আছে না? আছে, এখন তারও বেশি জাতীয় পার্টি। এরশাদ থাকতে একটা আবার জাতীয় পার্টি চলে, এখন তো 5টা। তো সবকিছুই পূর্ণ হয়। হাদি চলে গেছেন, আরো হাদি আসবে, প্রগতিশীল হাদি আসবে, জঙ্গি হাদি আসবে, ধর্মান্ধ হাদি আসবে। আসবে না কেন? আসতেই পারে, এটাই তো নিয়ম, এটাই তো ধারাবাহিকতা, এইভাবেই তো চলতে থাকে। কোনো কিছুই থেমে যায় না। কিন্তু আমাদের দেশে সবকিছু নিয়ে একটু বাড়াবাড়ি। এরপরে আসুন আপনার এই যে কতগুলি ইউটিউবার, এই যে পিনাকি, লন্ডন বসে বসে, না সরি, প্যারিসে বসে দান্দা করতেছে। দেখুন কিরকম বাংলাদেশে 279 জন লোককে হত্যা করে, এটা হত্যা বলবো আমি, ময়দা দিয়ে ক্যাপসুল বানিয়ে, কালাজ্বরের ওষুধ দিয়ে কোটি কোটি টাকা বানায়। যখন আওয়ামী লীগের কাছে ধরা পড়লো, তখন ভাগলো ভারতে। এই যে বললাম, ভারত সবার জন্যই উন্মুক্ত রাস্তা। বাংলাদেশে যত অন্যায় করবে, যা কিছু করবে, সব ভারতে চলে যাবে। এই পিনাকি ভারতে গেল, ওইখানে ওর টাকার অভাব নাই, ভোট আগেও পাচার করছে, পরে যায় সময়ের সঙ্গেও নিয়ে গেছে। ডিবি ডাকলো, যায় না, আত্মগোপন করলো, পরে ইন্ডিয়াতে গেল। সেখান থেকে তা পাসপোর্ট বানিয়ে থাইল্যান্ড, থাইল্যান্ড থেকে প্যারিস, আর প্যারিসে গিয়েই পরে ইন্ডিয়ার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে শুরু করলো তার ভিউ ব্যবসা। তারেক রহমানের পয়সায় বিএনপির পক্ষে, যদিও তখন বিএনপিকে এন্টি হাসিনা আন্দোলনের একটা আবহ তৈরি করেছিল। তারপরে এখন দেখেন পিনাকির অবস্থা কি। গেল আওয়ামী লীগ প্রথম, গেল বিএনপি, আসলো ইউনুস, গেল ইউনুস, এখন শুরু হয়েছে বিএনপির বিরুদ্ধে, জামাতের পক্ষে। ভবিষ্যতে দেখবেন সে জামাতের বিপক্ষে যাবে,
আমি অবাক হব না সে যদি হিন্দুদের নেতা হয়ে আবার বলে যে বঙ্গভূমি চাই। আপনারা অবাক হবেন না সে যদি 15 বছর পরে, আমি কথাটা বারবার বলি, আবার হিন্দু হয়ে গয়া কাশী মথুরা বৃন্দাবন গিয়ে হরে কৃষ্ণ করবে। এটাই পিনাকি, ধান্দাবাজ। মুসলমান হয়েছে বলে আসলে হয়নি। ও মুসলমান হয়ে ওর কিসের ধর্ম আছে নাকি? হ্যাঁ, নিজেও হিজড়া। মুসলিম একটা মেয়ে বিয়ে করে বাংলাদেশে ফেলে রেখে আসছে, তার বাচ্চাও আসছে শুনলাম। এখন এটি কিভাবে বুঝবেন কার বাচ্চা? সে নিজেই কার বাচ্চা সেটা নিয়ে তো কত বিতর্ক শুনি। পাখি বীজ বলা হয়, ওই হিজড়ার বাচ্চা হয় বলে তো আমি শুনিনি কখনো। তো এই হিজড়া প্যারিসে বসে যা করছে, বাংলাদেশে তার কথাও শুনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, অশ্লীল কথাবার্তা আমাদের যুব সমাজকে ধ্বংসের মুখোমুখি দাঁড় করিয়েছে। এই মাদ্রাসা ছাত্র থেকে শুরু করে অল্প শিক্ষিত অর্ধ শিক্ষিত যুব সমাজ হলো তার ভিউয়ার, এইভাবেই ধ্বংস করছে। আর এই মুসলিম সমাজ তাদের সন্তান সন্ততির ভবিষ্যতের দিকে চিন্তা নেই, পিনাকির কথা শুনে শুনে হাততালি দিচ্ছে। আর পিনাকি তাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতেছে। এই হলো পিনাকি। পিনাকি আলহামদুলিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে, খুদা হাফেজ বলে, ইনকালাব বলে, মুসলিমরা মহা খুশি। আরে একটা মালাউন মুসলমান হয়েছে। আসলে কি মুসলমান হয়েছে? আমি তো নিজেই হিন্দু, আমি তো জানি একটা হিন্দু কত দূর যেতে পারে, কতটুকু মুসলিম একটা হিন্দু হইতে পারে। বিপদে এবারে বাংলাদেশে বহুত লোক মুসলিম হয়েছে, মানে হিন্দু একটা ছেলে মুসলমান বিয়ে করতে গেলেই তাকে মুসলিম হইতে হবে। তো মুসলিম হইতে অসুবিধা কি, হয়ে গেলাম মুসলিম। সব ধান্দাবাজি, সারা দেশ ধান্দাবাজি বাটপারিতে পড়ে গেছে। দেশে অধিকাংশ লোক ধান্দাবাজ আর বাটপার, ধান্দা ছাড়া কোনো কাজ নেই। তো এই জাতির হবে কিভাবে? এই জাতি একটা পথে আসছিল, উন্নয়নের পথে আগাইতেছিল, আবার ধ্বংসের মুখোমুখি দাঁড় হয়ে। এটাই হয়। এই যে বলে না, পাপ তো বাপ কেউ ছাড়ে না। এই পাপে এত পাপ, এত মিথ্যাচার, এত গুজব, সবকিছুর জন্য জাতিকে আজকে মাসুল দিতে হচ্ছে এবং দিতে হবে আরো দীর্ঘদিন। দেশটি ডক্টর ইউনূস গৃহযুদ্ধের ময়দানে, কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে নিয়ে পরে ইউনূস পালাবে। পালাতে তাকে হবে, পালাতে তাকে অবশ্যই হবে। কিন্তু আমাদেরকে পদ্মা পারে গৃহযুদ্ধের মানে মানে যুদ্ধক্ষেত্রে, রণক্ষেত্রে রেখে ইউনূস আর হাসনাত আব্দুল্লাহ, দাসবিন শফিকুল আলম, মাহমুদুর রহমান, এরা সব পালাবে। ওরা তারেক রহমানকে প্রতিহত করতে চাচ্ছে, কিন্তু এই তারেক রহমান বাংলাদেশের রাজনীতি করবে। এই আওয়ামী লীগ ফিরবে। শেখ হাসিনা ফিরুক বা না ফিরুক, আওয়ামী লীগ শেখ হাসিনা না। বঙ্গবন্ধু শেখ হাসিনা মানে বাংলা আওয়ামী লীগ না। আওয়ামী লীগ সকলের। বঙ্গবন্ধু ছিলেন আওয়ামী লীগের নেতা, শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী। তিনি শেষ নয়। শেখ হাসিনা যেদিন থাকবেন না, অন্যরা আওয়ামী লীগে আসবে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল। এই যে পারতেছে না, ইলেকশনটা করুক না। আওয়ামী লীগ ছাড়া ইলেকশন করে দেখুক কতটুক এই নির্বাচন দেশ বিদেশ অর্থাৎ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কতটুকু গ্রহণযোগ্য হয়। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক লম্বা হলো। এই পরিস্থিতি নিয়ে আরো কথা বলবো, আরো বিস্তৃত আলোচনা করব। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। শুভরাত্রি।